আসসালামু আলাইকুম। শুভ সকাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। সুনামগঞ্জ সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আছি আমি রিপা ফেরদৌসী, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কথা বলবো পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, অর্থাৎ ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। এই অধ্যায় থেকে আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় 1861 সালের ভারতীয় পরিষদ আইন। প্রিয় শিক্ষার্থীরা, পাঠ শেষে আজকে তোমরা যা শিখবে সেটা হচ্ছে 1861 সালের ভারতীয় পরিষদ আইনের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, 1861 সালের পরিষদ আইনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো আমরা দেখি 1861 সালের ভারতীয় পরিষদ আইনটা আসলে কীরকম ছিল। শুরুতে আমরা একটু পটভূমি নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো 1857 সালের সিপাহী বিদ্রোহের কথা। 1857 সালের সিপাহী বিদ্রোহ ব্রিটিশ ভারতে যুগান্তকারী প্রভাব ফেলে। এর ফলে 1858 সালে মহারানীর রাজকীয় ঘোষণা এবং 1858 সালের ভারতীয় শাসন আইন দ্বারা ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটানো হয়। ভারতবর্ষের যাবতীয় বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা তখন ব্রিটিশ পার্লামেন্টের উপর অর্পণ করা হয়। এ সময় দেখা যায় ভারতীয় জনগণের সহযোগিতা লাভ, আইন পরিষদের ক্ষমতা নির্ধারণ, ত্রুটিপূর্ণ আইনগুলোর সংশোধন ও পরিমার্জন করার লক্ষ্যকে সামনে রেখে ব্রিটিশ সরকার নতুন করে একটি আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করে। গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের সুপারিশের ভিত্তিতে তখনকার ভারত সচিব স্যার চার্লস উড ব্রিটিশ কমন্স সভার একটি বিল পেশ করেন। এই বিলটি 1861 সালের 1 আগস্ট রানীর সম্মতি লাভ করে এবং আইনে বা অ্যাক্টে পরিণত হয়। পরবর্তীতে এই আইন 1861 সালের ভারতীয় পরিষদ আইন অথবা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 নামে পরিচিতি লাভ করে। এবার তাহলে আমরা দেখি 1861 সালের ভারতীয় আইন পরিষদের বৈশিষ্ট্যগুলো কেমন ছিল। প্রথমত আমরা যেই বিষয়টি দেখতে পাই সেটা দেখা যায় 1861 সালের ভারতীয় আইন পরিষদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমেই আসে আইনসভার গঠন। এই আইনের মাধ্যমে তখনকার সময়ে একটি আইনসভা গঠন করা হয়। এই আইনে ভারতের সর্বপ্রথম একটি আইনসভা গঠনের বিধান এবং এতে ভারতীয় সদস্য মনোনয়ন দানের ব্যবস্থা করা হয়। লেজিসলেটিভ কাউন্সিল সদস্য সংখ্যা 12 জন নির্ধারণ করা হয়। এর ফলে আইনসভা অর্থাৎ ব্যবস্থাপক পরিষদের আয়তন বৃদ্ধি পায়। এই আইনে বলা হয় যে ভারতীয় সদস্যগণ গভর্নর জেনারেল কর্তৃক ভারতীয়দের মধ্য থেকে মনোনীত হবেন এবং তারা বেসরকারি সদস্য বা নন অফিসিয়াল বলে অভিহিত হবেন। এই পরিষদ আইনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে গভর্নর জেনারেলের নির্বাহী পরিষদ। গভর্নর জেনারেলের নির্বাহী পরিষদকে অর্থাৎ এক্সিকিউটিভ কাউন্সিল 5 সদস্য বিশিষ্ট করা হয়। এর মধ্যে 3 জনকে অন্তত 10 বছর ভারতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তার পরবর্তীতে যে বিষয়টা আমাদের নজরে আসে সেটা হচ্ছে নির্বাহী পরিষদ সদস্যদের নিয়োগ ব্যবস্থা। নির্বাহী পরিষদের 3 জন সদস্যকে ভারত সচিব নিয়োগ দান করবেন। নির্বাহী পরিষদের অপর 2 জন সদস্য ব্রিটিশ রাজ কর্তৃক নিয়োজিত হবেন। এই 2 জন সদস্যের একজন হবেন আইন বিষয়ক সদস্য এবং অপরজন হবেন অর্থ বিষয়ক সদস্য। তারপর এই আইনের আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে পোর্টফোলিও পদ্ধতি। এই আইনে শাসন কাজের সুবিধার জন্য পোর্টফোলিও পদ্ধতি প্রবর্তন করা হয়। এর ফলে শাসন বা নির্বাহী পরিষদের সদস্যগণের কেউ শাসন, কেউ অর্থ, কেউ আইন বা কেউ সামরিক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত হন। এর ফলে দেখা যায় ভবিষ্যৎ ক্যাবিনেট ব্যবস্থা উদ্ভবের পথ প্রশস্ত হয়। তার পরবর্তীতে যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হচ্ছে গভর্নর জেনারেলের ক্ষমতা। এই ভারতীয় আইন পরিষদের মাধ্যমে
তখনকার সময়ে গভর্নর জেনারেলকে কিছু ক্ষমতা প্রদান করা হয়, যেমন প্রয়োজন বোধে যে কোনো প্রদেশের সীমানা পরিবর্তনের ক্ষমতা গভর্নর জেনারেলকে প্রদান করা হয়। জরুরি অবস্থানকালীন সময়ে 6 মাস মেয়াদের জন্য অধ্যাদেশ অর্থাৎ অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা গভর্নর জেনারেল বা ভাইসরয়ের হাতে অর্পণ করা হয়, যেটা বর্তমান সময়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপতিরা করে থাকেন। তার পরবর্তীতে দেখা যায় গভর্নর জেনারেল ব্যবস্থাপক পরিষদের যে কোনো বিল বা আইনে ভেটো প্রয়োগ করে নাকচ করে দিতে পারতেন। তাকে এই ক্ষমতাটাও তখনকার সময়ে দেয়া হয়। এর পরবর্তী বৈশিষ্ট্য যেটা আমাদের সামনে আসে এই পরিষদ অ্যাক্টে, সেটা হচ্ছে সেনাবাহিনীর প্রধান। ভারতীয় সেনাবাহিনী প্রধান বা কমান্ডার ইন চিফ নির্বাহী পরিষদের অতিরিক্ত সদস্যপদ লাভ করবেন। নির্বাহী পরিষদের বৈঠক পরিচালনা। গভর্নর জেনারেলের হাতে নির্বাহী পরিষদের বৈঠক পরিচালনার ক্ষমতা ন্যস্ত করা হয়। পরবর্তীতে যে বিষয়টা আসে সেটা হচ্ছে বিভাগীয় পদ্ধতি প্রবর্তন। এই আইন দ্বারা শাসন ব্যবস্থায় বিভাগীয় পদ্ধতি অর্থাৎ ডিপার্টমেন্টাল সিস্টেমের প্রবর্তন করা হয়। এই আইনের মাধ্যমে প্রাদেশিক সরকারগুলোর ক্ষমতার বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়। এখানে বলা হয় বোম্বাই ও মাদ্রাজের প্রাদেশিক সরকার আইন প্রণয়নের ক্ষমতা লাভ করবে এবং পাঞ্জাব ও বাংলা প্রদেশে প্রাদেশিক আইন পরিষদ অর্থাৎ প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল গঠন করা হবে। আরেকটা বিষয় আমরা দেখতে পাই এই আইনের মাধ্যমে, সেটা হচ্ছে বাংলার গভর্নর। নির্বাহী পরিষদের বৈঠক যখন কলকাতায় অনুষ্ঠিত হবে তখন বাংলার গভর্নর অতিরিক্ত সদস্য হিসেবে বৈঠকে যোগ দিতে পারবেন। এখানে আমি কিছু যে বৈশিষ্ট্যগুলোর কথা উল্লেখ করেছি এগুলোর বাইরেও এই পরিষদ আইনের আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেটা তোমরা বিভিন্ন বইয়ের মধ্যে পেয়ে যাবে, একটু দেখে নিও। তার পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 1861 সালের ভারতীয় পরিষদ আইনের গুরুত্বটা আসলে কতটুকু। 1861 সালের ভারতীয় পরিষদ আইন নিঃসন্দেহে ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বা মাইল ফলক। কেননা এই আইন দ্বারা সীমিত আকারে হলেও ভারতীয় জনগণকে আইন প্রণয়নের অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়। এর ফলে দেখা যায় ব্রিটিশ সরকার আইন প্রণয়নের ক্ষেত্রে ভারতীয় জনগণের ইচ্ছা, অনুভূতি ও রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা সম্পর্কে জানার সুযোগ লাভ করে। তাছাড়া দেখা যায় এই আইন দ্বারা গভর্নর জেনারেল লর্ড ক্যানিং কর্তৃক নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে এক বা একাধিক দপ্তর পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। ফলে ভবিষ্যতে ভারতে ক্যাবিনেট প্রথার শুভ সূচনা হয়। এই আইন বলে লর্ড ক্যানিং 1862 সালে পাতিয়ালার মহারাজা, বেনারসের রাজা এবং দিনকর রায়কে নবগঠিত আইন বা ব্যবস্থাপক সভার সদস্য মনোনীত করায় ভারতীয় অভিজাত শ্রেণী খুশি হয় এবং ব্রিটিশ সরকারের সাথে তাদের সখ্যতার মনোভাব সৃষ্টি হতে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা ভারতীয় পরিষদ আইন নিয়ে কথা বললাম। আমাদের যে শিখন ফল ছিল কিংবা আমাদের আজকের আলোচনার যে দুইটা উদ্দেশ্য ছিল, আমি আশা করছি সেই দুইটা উদ্দেশ্য আমাদের কিছুটা হলেও সফল হয়েছে। যেহেতু এখানে আমরা একটা আইন নিয়ে কথা বলেছি তাই আমাদের আলোচনাটা কিছুটা সংক্ষিপ্ত ছিল। পরবর্তী ক্লাসে আমরা আরেকটা আইন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভারতীয় কাউন্সিল বা পরিষদ আইন 1892। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।